ঠিক আছে, আমরা আরেকটা অধ্যায় নিয়ে হাজির হলাম। আমরা আজকে আবারও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই অধ্যায় থেকে অল ডিপার্টমেন্ট 2013 সালে যে অঙ্কটা এসেছিল সেটা করব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ রেশিও অ্যানালাইসিস এই অধ্যায় থেকে অল ডিপার্টমেন্ট 2013 অল ডিপার্টমেন্ট 2013 এই অঙ্কটা করব। অল ডিপার্টমেন্ট 2013 অল ডিপার্টমেন্ট 2013। এবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা রেশিও অ্যানালাইসিস এই অধ্যায়টা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 100% ইম্পর্টেন্ট। কেন? গত বছর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয়নি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয়নি। ইনশাল্লাহ এই বছর এই অধ্যায় থেকে বি পার্ট বলো সি পার্ট বলো যে কোনো একটা প্রশ্ন কমন আসবেই। কারণ গত বছর যেহেতু এই অধ্যায় থেকে আসে নাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বিগত সালের প্রশ্নগুলো লক্ষ্য করি, যে অধ্যায়টা গত পরীক্ষায় আসে না 100% পরের বছর ওই অধ্যায় থেকে প্রশ্ন আসে। এটার ব্যত্যয় ঘটে না, নর্মাল এটার ব্যত্যয় ঘটে না। তার মানে আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্নগুলো থেকে বলি বা বিশ্লেষণ করে বলি, আমরা এই বছর 2022 সালে আগামী মাসে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে আমরা রেশিও অ্যানালাইসিস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই অধ্যায় থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো। এটা পাবোই একটা কমন, ওকে? এই অধ্যায় থেকে আমরা একটা কমন পাবোই। এখন আমরা আজকে একটা ছোট অঙ্ক দিয়ে অধ্যায়টা শুরু করব। আমরা সবাই এই অধ্যায়টা ইন্টারমিডিয়েটে করে এসেছি। ইন্টারমিডিয়েটে ছিল এটা অনুপাত বিশ্লেষণ। ইন্টারমিডিয়েটে আমরা এটা বাংলায় করছিলাম, যেমন আমরা চলতি অনুপাত নির্ণয় করছিলাম, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করছিলাম, তারল্য অনুপাত নির্ণয় করছিলাম। হ্যাঁ, যে ইন্টারমিডিয়েট যে অধ্যায়টা আমরা করছি মূলত সেটাই হচ্ছে আমাদের অনার্সে, জাস্ট এটা ইংরেজিতে করতে হবে, এতটুকুই পার্থক্য। আর এখানে নর্মালি কোনো পার্থক্য নেই, আমরা বিষয়গুলো ইংরেজিতে করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে বেসিক আলোচনাটা অঙ্ক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে করব। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রশ্ন দেওয়া আছে, আমরা করতেছি 2013 সালের অল ডিপার্টমেন্টের একটি অঙ্ক, সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অধ্যায় থেকে এসেছে। অঙ্কটা কি? এ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং কারেন্ট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। এ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং কারেন্ট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। একটি কোম্পানির নিম্নলিখিত চলতি সম্পদ আর চলতি দায়গুলো আছে। সেটা কি? ইনভেন্টরি দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ব্যাঙ্ক ওভারড্রাফট দেওয়া আছে, অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে, প্রিপেড এক্সপেন্স দেওয়া আছে, এক্রুড স্যালারিজ দেওয়া আছে। বক্সের নিচে ডিউরিং দ্য ইয়ার সেলস 8 লাখ অ্যান্ড পার্সেস 4,50,000, ডিটারমাইন দ্য ফলোয়িং রেশিও। এই তথ্যগুলো থেকে তোমাকে নিম্নলিখিত রেশিও মানে অনুপাতগুলো নির্ণয় করতে বলছে। প্রথমে কারেন্ট রেশিও মানে চলতি অনুপাত। কারেন্ট রেশিও মানে কি? আমাকে প্রথমে চলতি অনুপাত নির্ণয় করতে বলছে, অর্থাৎ কারেন্ট রেশিও নির্ণয় করতে বলছে, অর্থাৎ চলতি অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি চলতি অনুপাত নির্ণয় করি, চলতি অনুপাত নির্ণয়ের সূত্র একদম সহজ, কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমি যদি কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করি, তাহলে আমরা কারেন্ট রেশিও অর্থাৎ চলতি অনুপাত পাবো। তাহলে অঙ্কগুলো সিম্পলই, আমরা যখন অঙ্কগুলো করবো বেসিকটা আমাদের হয়ে যাবে। তাহলে তোমরা সবাই খাতায় লিখে ফেলো, অ্যান্সার টুডি কোশ্চেন না যার বইয়ে যত আছে লিখে ফেলো। আমরা এখানে প্রথমে রিকোয়ার এ করব, রিকোয়ার এ। তাহলে রিকোয়ার এতে আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে কারেন্ট রেশিও। তাহলে আমি আগে সূত্রটা লিখে বলবো, উই নো কারেন্ট রেশিও ইকুয়াল, আর সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটকে আমি যদি কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করি, তাহলে আমি এক্স্যাক্টলি কারেন্ট রেশিও পাই। এক্স্যাক্টলি কি পাই? কারেন্ট রেশিও। এটা আরেকটা নাম আছে ওয়ার্কিং রেশিও, কারেন্ট রেশিও বা ওয়ার্কিং রেশিও। এখন এখানে আমাদের প্রশ্নে কখনো কারেন্ট অ্যাসেট দেওয়া থাকে না, কারেন্ট লাইবিলিটিস দেওয়া থাকে না, প্রশ্ন থেকে আমাকে নিতে হয়, বের করে নিতে হয়। তাহলে এখন নিচে লিখবো হেয়ার, মানে অঙ্কটা তুমি কীভাবে করবা? হেয়ার। এখন লিখবা কারেন্ট অ্যাসেট সমান। এখন কারেন্ট অ্যাসেট আমরা সবাই জানি কি কি কারেন্ট অ্যাসেট: ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, ইন্ডিং ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স। নর্মালি এই হিসাবগুলো কারেন্ট অ্যাসেট হিসাবে আমাদের রেশিও অ্যানালাইসিস অধ্যায়ে আসবে। তাহলে এই অঙ্কে কী কী আছে আমরা প্রথমেই দেখতেছি, ইনভেন্টরি আছে। এই ইনভেন্টরি মানে ইন্ডিং ইনভেন্টরি। তাহলে আমি লিখবো ইন্ডিং ইনভেন্টরি লেখার সময় ইন্ডিং
ইনভেন্টরি, তারপরে সমাপনী মজুত পণ্য, এটা আমার কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি, যোগ আমার আছে প্রশ্নে ক্যাশ, কি আছে ক্যাশ, তারপরে আমার আছে অ্যাকাউন্ট রিসিভেবল, সংক্ষেপে আমি ইয়ার দিলাম, তুমি পরীক্ষার খাতে কখনো দিবা না, অ্যাকাউন্ট রিসিভেবল। তারপরে আমার আছে প্রিপেড এক্সপেন্স, এই অঙ্কে এই কয়টা প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স আমার এই কটা এই অঙ্কে কারেন্ট অ্যাসেট আছে। এই যে টাকাগুলো আমরা বসাবো, আর টাকা যদি বসাই আমরা পাবো ইনভেন্টরি 1,50,000, ক্যাশ আমরা পাবো 20,000, যোগ আমরা অ্যাকাউন্ট রিসিভেবল পাবো 50,000, যোগ আমরা দেখতেছি প্রিপেড এক্সপেন্স আছে 10,000। তাহলে আমরা যদি সবাইকে যোগ করি তাহলে পাচ্ছি 2,30,000 টাকা, 2,30,000। এটা কি টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে আমাদের এই কারবারে কারেন্ট অ্যাসেট আছে 2,30,000 টাকা। এখন নিচে লিখবো কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। আর আমাদের কারেন্ট লাইবিলিটিস কি কি? কারেন্ট লাইবিলিটিসের মধ্যে পড়ে ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ যে দায়গুলো 1 বছরের মধ্যে সীমাবদ্ধ, এগুলো কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কি পড়ে? ব্যাংক ওভারড্রাফট পড়ে, নোট পেয়েবল পড়ে, অ্যাকাউন্ট পেয়েবল পড়ে, এক্সপেন্স পেয়েবল পড়ে। নর্মালি এই কয়টা আমাদের আসে, ব্যাংক ওভারড্রাফট, নোট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, এক্সপেন্স পেয়েবল। এই অঙ্কে কি কি আছে? এই অঙ্কে প্রথমে আছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, যোগ তারপরে কি আছে অ্যাকাউন্ট পেয়েবল, এপি সংক্ষেপে দিলাম, পরীক্ষা খাতা কখনোই দিবে না এপি, অ্যাকাউন্ট পেয়েবলে লিখতে হবে। তারপরে আছে এক্রুড স্যালারিস, এক্রুডস স্যালারিস, এক্রুড স্যালারিস, যেটাকে আমরা বলি স্যালারিস পেয়েবল। এখন টাকাগুলো বসাবো আমরা। ব্যাংক ওভারড্রাফট আমার কত আছে? ব্যাংক ওভারড্রাফট দেখতেছি আমাদের আছে 15,000, যোগ অ্যাকাউন্ট পেয়েবল আছে 40,000, তারপরে এক্রুড স্যালারিস 20,000। আমি যদি এদেরকে যোগ করি আমরা এক্স্যাক্টলি পাবো 75,000। ক্লিয়ার? আমরা কিন্তু মান পেয়ে গেছি। কারেন্ট অ্যাসেট পাইলাম 2,30,000, কারেন্ট লাইবিলিটিস পাইলাম 75,000। এখন আমি জাস্ট কি করব, যেখানে যেহেতু নিচে স্পেস নাই, এখন আমি এগুলো মিশাবো। মিশার পর আমি নিচের লাইনে, আমি সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি, নিচের লাইনে লিখবা অতএব কারেন্ট রেশিও সমান, তাহলে কারেন্ট অ্যাসেট কত? 2,30,000, কারেন্ট লাইবিলিটিস কত? 75,000। তাহলে 2,30,000কে যদি তুমি 75,000 দ্বারা ভাগ করো, ভাগ করলো কত? ভাগ করো দ্রুত, 2,30,000 ভাগ 75,000, 3.06। এখন কারেন্ট রেশিও যখন হবে তখন এটাকে অনুপাত 1 এ দেখাতে হবে। তাহলে 3.06 রেশিও 1, কারণ আমার হরে 1 আছে। আমি যখন 2,30,000কে 75,000 দ্বারা ভাগ করছি, নর্মালি 75,000 মানে হরে 1, হরে কি 1। আর এইটা কি মিন করে যে আমার চলতি দায় 1 টাকার বিপরীতে চলতি সম্পদ 3 টাকা 6 পয়সা আছে। মানে আমার কারবারে চলতি দায় 1 টাকার বিপরীতে চলতি সম্পদ 3 টাকা 6 পয়সা আছে। এটা হচ্ছে আমাদের মূলত কারেন্ট রেশিও। ক্লিয়ার? একদম সিম্পলি আমরা কারেন্ট রেশিও নির্ণয় করলাম। আমি বেসিকটা আলোচনা করলাম না, অঙ্ক করার সঙ্গে সঙ্গে বেসিকটা এমনি হয়ে যাবে। তাহলে কারেন্ট রেশিও নির্ণয়ের সূত্র কি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট অ্যাসেটকে যদি কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করি আমরা কারেন্ট রেশিও পাবো। কারেন্ট রেশিওর আরেকটা সমার্থক শব্দ আছে ওয়ার্কিং রেশিও। কি আছে? ওয়ার্কিং রেশিও। তাহলে আমার রিকোয়ার এ আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা চলে যাবো রিকোয়ার বিতে, রিকোয়ার 2তে। আমি দ্রুত লিখতেছি, পরে তোমরা পুশ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। এখন আমি লিখব রিকোয়ার বি। রিকোয়ার বিতে আমার আছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও বলতে অগ্নি পরীক্ষা অনুপাত বা তারল্য অনুপাত। অ্যাসিড টেস্ট রেশিও বলতে কি বোঝা হয়? তারল্য অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত। ঠিক আছে? তাহলে আমরা লিখব উই নো। এটা কিন্তু তারল্য অনুপাত। হ্যাঁ, অ্যাসিড টেস্ট রেশিও ইকুয়াল, আর এটা সূত্র হচ্ছে, হ্যাঁ এটা সূত্র হচ্ছে কুইক অ্যাসেটস ডিভাইডেড বাই কুইক লাইবিলিটিস। আর এইখানে একটু মতভেদ আছে,
অনেক হিসাব বিজ্ঞানীদের মতে এখানে কারেন্ট লাইবিলিটিস লিখতে হয়, অনেক হিসাব বিজ্ঞানীদের মতে এখানে কুইক লাইবিলিটিস লিখতে হয়। তুমি যাহাই লিখবে তাহাই সঠিক, তুমি যাহাই লিখবা তাহাই সঠিক। তাহলে আমরা এখানে কুইক লাইবিলিটিস দিয়ে লিখতেছি, কুইক লাইবিলিটিস। আমি দুইটাই বলে দিলাম, তুমি যদি এখানে কারেন্ট লাইবিলিটিস লেখো তাও সঠিক হবে। এটা অনেক হিসাব বিজ্ঞানীদের মতে তুমি যখন অ্যাসিড টেস্ট রেশিও নির্ণয় করবে বা কুইক রেশিও, এটা আরেকটা নাম আছে কুইক রেশিও, তারল্য অনুপাত। কুইক মানে তারল্য, তারল্য অনুপাত নির্ণয় সূত্র, কুইক অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করলে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও পাবা, অথবা কুইক অ্যাসিডকে কুইক লাইবিলিটিস দ্বারা ভাগ করলেও হবে। এটা মতভেদ আছে ভিন্ন, তুমি যাহাই করবে তাহাই সঠিক। ক্লিয়ার একদম? এখন আমরা কুইক অ্যাসেট বের করে নিব। হেয়ার কুইক অ্যাসেট, কুইক অ্যাসেট। এখন কুইক অ্যাসেট মানে মাথায় রাখবা তারল্য সম্পদ। এখন তারল্য সম্পদ মানে যে সম্পদ দ্রুত নগদ টাকায় রূপান্তর হয় তাকে তারল্য অ্যাসেট বলে। দ্রুত নগদ টাকায় রূপান্তর হয়। আমরা যখন কারেন্ট অ্যাসেটগুলো দেখছি, আমি একটু কারেন্ট অ্যাসেটগুলো এই পাশে একটু লিখে দিচ্ছি। কারেন্ট অ্যাসেট আমার এই অধ্যায়ে যা যা লাগে, কারেন্ট অ্যাসেট এই অধ্যায়ে যেগুলো লাগে, কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে লাগে 1 ক্যাশ ইন হ্যান্ড, 2 ক্যাশ অ্যাট ব্যাংক, 3 নোট রিসিভেবল সংক্ষেপে লিখে দিলাম, 4 অ্যাকাউন্ট রিসিভেবল, 5 হ্যাঁ ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি, 6 প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স। আর এই 6টার মধ্যে যে সম্পদগুলো দ্রুত নগদ টাকা রূপান্তর হবে সেগুলো কুইক অ্যাসেট। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট কয়টা এই অধ্যায় লাগবে? 6টা। এই 6টার মধ্যে প্রথম 4টা দ্রুত নগদ টাকায় রূপান্তর হয়, পরের 6টা ইন্ডিং ইনভেন্টরি দেরিতে নগদ টাকায় রূপান্তর হয়, আর প্রিপেড এক্সপেন্স এটা জীবনেও আর নগদ টাকায় রূপান্তর হবে না, এটা আমি অগ্রিম টাকা দিয়ে দিছি, সেবা নেওয়ার মাধ্যমে টাকাটা শোধ হবে। তাহলে এই প্রথম 4টা হচ্ছে কুইক অ্যাসেট। কুইক অ্যাসেট একদম সিম্পলি, এগুলা জটিল কোনো কিছু না। আমি যেভাবে তোমাদের শিখাচ্ছি একদম সিম্পলিভাবে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে 6টা কারেন্ট অ্যাসেট, প্রথম 4টা কুইক অ্যাসেট। তার মানে কারেন্ট অ্যাসেটের মধ্যে কুইক অ্যাসেট আছে। তাহলে কুইক অ্যাসেট যখন নিব আমি কী কী নিব? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, এই 4টা নেব। যখন কারেন্ট অ্যাসেট আমি 6টা নেব। কথা বুঝতে পারছো? এই অঙ্কে এখন কি কি আছে? এই অঙ্কে ক্যাশ আছে, আমি লিখলাম ক্যাশ, যোগ এই অঙ্কে কি আছে? অ্যাকাউন্ট রিসিভেবল আছে। এই অঙ্কে ইনভেন্টরি ছিল, নিব। প্রিপেড এক্সপেন্স নিব। কেন নিব না? তারা কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে, বাট কুইক অ্যাসেটের মধ্যে, বাস ওকে। তাহলে আমি এই দুটো নিলাম। তাহলে আমার ক্যাশ কত টাকা আছে দেখো, কত আছে দেখো তো। হ্যাঁ ক্যাশ 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000। তাহলে আমাদের কুইক অ্যাসেট হলো 70,000। একদম ক্লিয়ার? এখন আমরা আসবো কারেন্ট লাইবিলিটিস। কি আসবো? সরি, কুইক লাইবিলিটিস। কুইক লাইবিলিটিস, লাইবিলিটিস। এখন কুইক লাইবিলিটিস জানার আগে আমাকে কারেন্ট লাইবিলিটিসগুলো জানতে হবে। কারেন্ট লাইবিলিটিস কোনগুলো? কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে? এখন দেখো কারেন্ট লাইবিলিটিস কোনগুলো আসবে। আমরা জানি কারেন্ট লাইবিলিটিস প্রথমে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। 2 আমরা জানি নোটস পেয়েবল, 3 আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল, সংক্ষেপে আমি লিখতেছি। হ্যাঁ 4 আমরা জানি পৃথিবীর যে কোনো এক্সপেন্স পেয়েবল, যে কোনো এক্সপেন্স পেয়েবল, সেটা কি পেয়েবল হয় হোক, এক্সপেন্স পেয়েবল, পৃথিবীর যে কোনো এক্সপেন্স পেয়েবল। 5 আমরা জানি আর্ন রেভিনিউ, আর্ন রেভিনিউ। এই 5টা কারেন্ট লাইবিলিটিস। এই 5টার মধ্যে এইটা আর এইটা, এই 2টা কুইক লাইবিলিটিস না। তাহলে কুইক লাইবিলিটিস কয়টা? এই মাঝখানের 3টা, এরা কুইক লাইবিলিটিস, কুইক লাইবিলিটিস। কথা বুঝতে পারছো? তাহলে নোট পেবল কুইক লাইবিলিটিস, অ্যাকাউন্ট পেবল কুইক লাইবিলিটিস, এক্সপেন্স পেবল কুইক লাইবিলিটিস। ব্যাংক ওভারড্রাফট কুইক লাইবিলিটিস না, আর্ন রেভিনিউ কুইক লাইবিলিটিস না। তাহলে যখন কারেন্ট লাইবিলিটিস 5টা নিব, যখন কুইক লাইবিলিটিস নোট পেবল, অ্যাকাউন্ট পেবল, এক্সপেন্স পেবল নিব। ক্লিয়ার একদম? তাহলে এখন কুইক লাইবিলিটিস এই অঙ্কে কী কী আছে বলো? অ্যাকাউন্ট পেবল আছে, আর এক্রুড স্যালারিজ আছে, তাই না? এক্রুড স্যালারিজ আছে, এই তো। অ্যাকাউন্ট পেবল কত টাকা? 40,000। আর এক্রুড স্যালারিজ 20,000। তাহলে এক্স্যাক্টলি কত টাকা?
60,000 টাকা। এইটাই হচ্ছে আমাদের কুইক লাইবিলিটিস, একদম সিম্পল এগুলা, ক্লিয়ার? এখন আমি নিচে লিখবো, তাহলে অতএব নিচে লিখবো অতএব অ্যাসিড টেস্ট রেশিও সমান, অ্যাসিড টেস্ট রেশিও সমান, অ্যাসিড টেস্ট রেশিও সমান। তাহলে এখন আমি কুইক অ্যাসিড উপরে লিখবো 70,000, কুইক লাইবিলিটিস নিচে লিখবো 60,000। তাহলে ভাগ করো, 70,000 ভাগ 60,000, এগুলো একদম সিম্পল অঙ্ক। 1.166 আছে, 17:1। তার মানে এটা বুঝাচ্ছে 1 টাকা তারল্য দায়ের বিপরীতে 1 টাকা 17 পয়সা তারল্য সম্পদ আছে, ক্লিয়ার একদম? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আমার রিকোয়ার 2 হয়ে গেল, ওকে। এখন আমি রিকোয়ার 3-তে চলে আসবো। এই ক্লাসগুলো ভালোভাবে দেখলে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখন আমি চলে আসবো রিকোয়ার সি। এখন রিকোয়ার সিতে কি বের করতে বলছে? ইনভেন্টরি টার্নওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত যেটাকে বাংলায় বলে, ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে আমি লিখবো উই নো ইনভেন্টরি টার্ন ওভার রেশিও, যেটাকে বাংলায় বলা হয় মজুদ আবর্তন অনুপাত। বাংলায় কি বলা হয়? মজুদ আবর্তন অনুপাত। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও নির্ণয়ের সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। দেখো ইনভেন্টরি টার্নওভার রেশিও, কস্ট অফ গুডস সোল্ডকে আমি যদি অ্যাভারেজ ইনভেন্টরিতে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ইনভেন্টরি টার্নওভার রেশিও পাবো। এখন আমরা নিচে লিখবো হেয়ার কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি। দেখো ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেস, দেখো নিট পারচেস, ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেস যোগ থাকতে পারতো ওয়েজেস থাকলে আসতো, নাই বাদ, মাইনাস ইন্ডিং ইনভেন্টরি, এখন আমাদের ওপেনিং ইনভেন্টরি কি প্রশ্নে আছে? দেখো আমাদের প্রশ্নে কিন্তু ওপেনিং ইনভেন্টরি নাই, সূত্রটা লিখে দিলাম আমি। তাহলে ওপেনিং ইনভেন্টরি 0 যোগ নিট পারচেস, নিচে দেখো পারচেস আছে, নিচে আছে বক্সে, নিচে পারচেস 4,50,000 আছে। ইন্ডিং ইনভেন্টরি বক্সে আছে 1,50,000। তাহলে আমি যদি বিয়োগ করি টাকা 3 লাখ, এই 3 লাখ হচ্ছে আমার কি? কস্ট অফ গুডস সোল্ড। এখন নিচে অ্যাভারেজ ইনভেন্টরি কি বের করবো? অ্যাভারেজ ইনভেন্টরি। আর অ্যাভারেজ ইনভেন্টরি বলতে আমরা নর্মালি যে সূত্রটা জানি, যখন অ্যাভারেজ কোনো কিছু বাইর করতে হয়, অ্যাভারেজ মানে মাথা রাখবা, অ্যাভারেজ মানেই হচ্ছে কি? অ্যাভারেজ হয় ওপেনিং, তার ওপেনিং যোগ তার ইন্ডিং যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। মানে যারে তুমি অ্যাভারেজ বের করবা তার ওপেনিং আর ইন্ডিং যোগ করতে হয়, 2 দ্বারা ভাগ করতে হয়। যদি ওপেনিং ইন্ডিং থাকে তাহলে ওপেনিং ইন্ডিং থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর না থাকলে যদি একটাই থাকে, সেটা ওপেনিং থাকে আর ইন্ডিং থাকে, ওইটাই অ্যাভারেজ, আর ভাগ করতে হবে না। এই অঙ্কে একটাই আছে, সেটা কি আছে? আমি অ্যাভারেজ ইনভেন্টরি বাইর করতেছি না, আমাদের ইন্ডিং ইনভেন্টরি আছে, ওপেনিং ইনভেন্টরি নাই। তাহলে আর আমাকে যোগ করে ভাগ করতে হবে না, যেটা ইন্ডিং সেটাই এভারেজ, একটা থাকলে একটাই নিতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ডিং ইনভেন্টরি আমার কয় টাকা আছে? এই যে টাকা আমার 1,50,000। দেখছো বিষয়টা ক্লিয়ার একদম? তাহলে এখন আমি এই মানগুলো জাস্ট সূত্রে বসাবো না? সূত্রে বসাবো কিনা? তাহলে এখন তুমি কি লিখবা? নিচের লাইনে লিখবো অতএব ইনভেন্টরি টার্নওভার রেশিও সমান দিয়ে লিখবা। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত? 3 লাখ। অ্যাভারেজ ইনভেন্টরি কত? 1,50,000 ইকুয়াল টু, ভাগ করলে কি 2 পাবো না? এখন মাথায় রাখবা, যখন টার্নওভার থাকবে, টার্নওভার মানে আবর্তন, কয়বার আবর্তিত হয়, তখন অ্যান্সারটা হবে টাইমস। যখন টার্নওভার থাকবে তখন অ্যান্সারটা হবে টাইমস। টার্নওভার মানে আবর্তন, 1 বছরে কয়বার আবর্তিত হয়, ঠিক আছে? এটা গেল।
এটা আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি চলে যাবো রিকোয়ার্ড ডিতে। রিকোয়ার্ড ডিতে কি বের করতে বলছে? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও রিকোয়ার ডি আমরা করবো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। তার আগে সূত্র লিখতে হবে উই নো। সিস্টেম এটা উই নো, আমি সংক্ষেপে এআর লিখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও। ক্লিয়ার? অ্যাকাউন্ট রিসিভেবল কোথা থেকে সৃষ্টি হয়? অ্যাকাউন্ট রিসিভেবল কোথা থেকে সৃষ্টি হয়? ক্রেডিট সেলস থেকে না? ওই জন্য সূত্রে, এটা কিন্তু টেকনিক্যালি সূত্র আয়ত্ত করতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয় ক্রেডিট সেলস হতে, ক্রেডিট সেলস হতে। এই জন্য সূত্রের লবে আসবে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন তোমাকে আমি যে কথাটা বললাম, যখন অ্যাভারেজ মানে যার অ্যাভারেজ ওপেনিং আর এন্ডিং যোগ 2 দিয়ে ভাগ, যদি ওপেনিং এবং এন্ডিং থাকে, কিন্তু এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিং এন্ডিং দুইটাই আছে না একটা আছে, তাহলে আর অ্যাভারেজ ওইটা বার করা লাগবে না। ঠিক আছে? তাহলে এখন আমি নিচে লেখার কোনো প্রয়োজন নাই, তুমি ডাইরেক্ট মান বসাবা, কারণ নিট ক্রেডিট সেলস নিচে দেওয়া আছে, যেটা সেলস ওটাই নিট ক্রেডিট সেলস। নিচে দেখো তোমার সেলস কত, 8 লাখ, ওই 8 লাখ টাকায় নিট ক্রেডিট সেলস ধরে অঙ্ক করতে হবে, কারণ এটা তো বলা নাই, শুধু সেলস বলা আছে 8 লাখ, এটা নগদ না বাকিতে কিছু বলা আছে, তাহলে বুঝতে হবে এটা বাকিতে। তাহলে নিট ক্রেডিট সেলস 8 লাখ, ওইখানে মান বসাইলাম, কারণ বাইর করা লাগবে না কিছু। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, একটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে তাই বাইর করতে হবে না, যেটা অ্যাকাউন্ট রিসিভেবল সেটাই অ্যাভারেজ 50,000। তাহলে 8 লাখকে যদি 50,000 ভাগ করি কত হয়? 16 টাইমস। দেখছো বিষয়টা? কোনো কিছু বের করতে হলো না, কোনো কিছু বের করতে হলো না, একদম ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও নির্ণয় সূত্র কি? নিট ক্রেডিট সেলসকে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব। অ্যাভারেজটা কখন বের করতে হবে? যদি ওপেনিংও থাকে এন্ডিংও থাকে। এখানে একটা ছিল তাই বের করতে হয় নি। ঠিক আছে? এখন আমি সর্বশেষ রিকোয়ার্ড ইতে চলে আসবো। এখন চলে আসবো রিকোয়ার্ড ইতে। উই নো অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও সমান। এইবার দেখো অ্যাকাউন্ট পেয়েবল কই থেকে সৃষ্টি হয়? ক্রেডিট পারচেজ থেকে। সূত্রটা এইভাবে মনে রাখতে হবে। তাহলে এখন সূত্র হবে নিট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। একদম এগুলো সিম্পল, সংক্ষেপে এপি দিলাম। এটা বাইর করতে হবে না, কিছু লিখতে হবে না হেয়ার দিয়ে, কারণ আমার শুধু পার্সেস আছে। পার্সেস এটা নগদ না বাকি কিছু বলা নাই, তাহলে ধরতে হবে পুরোটাই বাকি। তাহলে আমার পার্সেস কত আছে? 1,50,000, তাই না? আর পার্সেস কত আছে? সরি 4,50,000, সরি 4,50,000, 4,50,000 ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট পেবল। একটা অ্যাকাউন্ট পেবল আছে তাই অ্যাভারেজ করা লাগবে না, ওইটাই। অ্যাকাউন্ট পেবল কত টাকা আছে? 40,000। তাহলে 4,50,000কে 40,000 ভাগ করো, 11.25 টাইমস। ওকে, এর বাইরে আর দুইটা আমি একটু দেখাবো, আর দুইটা। ঠিক আছে? আমরা এই পর্যন্ত কিন্তু করলাম, এটা অল ডিপার্টমেন্ট 2013 সালে আসছে, এই পর্যন্ত এটা ওকে। এর বাইরে এখন আমি যদি একটু যাই, সহজ হলে দুই একটা আমি দেখাই। সেটা হচ্ছে ধরো রিকোয়ার, হ্যাঁ, আমাকে ধরো যদি অঙ্কে বাইর করতে বলে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, অন্য সালের অঙ্কে আবার আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তখন কি করবো? তাহলে উই নো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এটা নির্ণয় সূত্র হচ্ছে উপরে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কথা বুঝতে পারছো? তাহলে আমি ওয়ার্কিং ক্যাপিটালকে যদি কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করি, তাহলে আমি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও পাবো। ওয়ার্কিং ক্যাপিটাল
রেশিও পাবো। তাহলে এখন হেয়ার ওয়ার্কিং ক্যাপিটাল এটা বাইর করতে হবে। এইটাও তোমাকে চাইতে পারে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল কত, তোমার কাছে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল চাইতে পারে যে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করো। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল মানে একদম সিম্পল, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেটকে যদি কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লাইবিলিটিস বিয়োগ করো তো তুমি ওয়ার্কিং ক্যাপিটাল পাবা। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা আগেই বের করছি অঙ্কে 2,30,000, তাই কি না? কারেন্ট লাইবিলিটিস কত বের করছি? 75,000। এখন আমি যদি বিয়োগ করি কথায় দেখো তো বিয়োগফল 1,55,000। এইটাই হচ্ছে আমাদের কি ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা এটা এক্সট্রা শিখে গেলাম এই অঙ্ক থেকে, কি তাই কিনা বলো তো? তাহলে এখন আমি নিচে আর কারেন্ট লাইবিলিটিস লেখা লাগবে না, তাহলে এখন নিচে লিখবো অতএব, এটা আমি মিশে যাই, এখানে লিখবো অতএব ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তাহলে এখানে জাস্ট মানটা বসাবা, মানে নিচে অতএব দিয়ে লিখতে হয় সিস্টেম এটা। তাহলে উপরে লিখবে 1,55,000 আর নিচে কি লিখবা 75,000। তাহলে 1,55,000 1,55,000কে 75,000 ভাগ করো, 1,55,000 ভাগ 75,000। এগুলো কিন্তু এক্সট্রা, এটা অন্য সালের অঙ্কে আসছে, ঠিক আছে? 2.066, তাহলে 0.7 অনুপাত 1, এটা অনুপাতে প্রকাশ করতে হবে। ক্লিয়ার একদম? এটা গেল, এটা ক্লিয়ার একদম? কোনো সমস্যা আছে? তো এখানে দুটো জিনিস শিখলাম, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কীভাবে নির্ণয় করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন আরেকটা আমরা শিখি, সেটা গ্রোস প্রফিট রেশিও, যেটা এই অঙ্কে বাইর করা যাবে রিকোয়ার। এগুলা কিন্তু অন্য সালের অঙ্কে তোমরা পাবা। হ্যাঁ, গ্রোস প্রফিট রেশিও, উই নো গ্রোস প্রফিট রেশিও, বা এটা আরেকটা নাম আছে গ্রোস মার্জিন। এটা সমার্থক নাম, সমার্থক নামের কারণে অনেক শিক্ষার্থী পারে না। গ্রোস প্রফিট রেশিও যে কথা, গ্রোস মার্জিন একই কথা। এখন এখানেও সূত্রটা সেম, মানে সেম বলতে টেকনিক আছে। আমরা আসলে কার রেশিও বাড়ি করতেছি? গ্রোস প্রফিট, যার রেশিও বাড়ি করবো সে উপরে, এই যে গ্রোস প্রফিট উপরে। এখন গ্রোস প্রফিট বের হয় সেলস থেকে, নিট সেলস নিচে, ইনটু 100, ঠিক আছে? হেয়ার প্রথমে গ্রোস প্রফিট নির্ণয়ের সূত্র আছে, নিট সেলস থেকে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করি, এগুলো যখন তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়টা করছো এটা অটোমেটিক্যালি এগুলো জানা। আমি নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি বিয়োগ করি আমি গ্রোস প্রফিট পাবো। তাহলে আমার নিট সেলস কত? 8 লাখ, ওটাই সেলসটাকে নিট সেলস ধরবো। কস্ট অফ গুডস সোল্ড বের করছিলাম 3 লাখ বের করছিলাম, তাহলে আমার টাকা কত? 5 লাখ, বাস হয়ে গেল। এখন আমি যদি লিখি অতএব গ্রোস প্রফিট রেশিও, তাহলে এখন এই জায়গায় আমি জাস্ট মানটা বসাবো, তাই না? তাহলে অতএব গ্রোস প্রফিট রেশিও, এই জায়গায় তো মানটা বসাবো। তাহলে আমি কি বসাবো? নিচে লেখে উপরে বসাবো আমি 5 লাখ আর নিচে বসাবো আমি 8 লাখ। তাহলে আমি 5 লক্ষকে 8 লাখ দ্বারা ভাগ করো, 5 লাখ ভাগ 8 লাখ গুণন 100 দাও। ইন্টু 100 কত হয়? 5%। দেখছো, এখানে আরেকটা আমি বার করতে পারতাম যদি নিট ইনকাম দেওয়া থাকতো, আমি জাস্ট সিস্টেমটা দেখা দিচ্ছি তোমাদের, এটা ক্লিয়ার একদম? আরেকটা অঙ্ক এখান থেকে করা যাবে, সেটা হচ্ছে রিকোয়ার। এটা বাড়তি রিকোয়ারগুলা, সেটা হচ্ছে উই নো নিট প্রফিট রেশিও সমান উপরে নিট প্রফিট, নিচে নিট সেলস, ইন্টু 100। এখানে নিট প্রফিটটা নির্ণয় করা যাচ্ছে না, কারণ অপারেটিং এক্সপেন্স নাই। যদি অপারেটিং এক্সপেন্স থাকতো তাহলে আমি কি করতাম? হেয়ার, হ্যাঁ, লিখতাম নিট প্রফিট গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, তাহলে আমরা টাকাটা পেতাম। তখন আমি মানটা বসাতাম, আমার কাজ হয়ে যেত। বা যদি নিট ইনকাম বা নিট প্রফিট দেওয়া থাকতো আমি মান বসাতাম, কাজ
হয়ে যেত, এটা তো পারতেছি না কারণ অঙ্কে ওই তথ্য মিসিং আছে। তাহলে ওকে আমরা এই অধ্যায়ের বেসিক সহ কিন্তু আমরা বুঝলাম, ঠিক আছে। আর একটা অঙ্ক করলে ইনশাল্লাহ এই অধ্যায়ে আর খুঁটিনাটি প্রবলেম থাকবে না। তো আল্লাহ হাফেজ।